আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি। আপনার আমার আমাদের সবার সেই দিনটা আসলে বিন্দুমাত্র বাকি থাকলেও পাকিস্তান এবং ইন্ডিয়ার যেই মধ্যকার খেলার যেই দিন সেটা আসলে এখন আর বাকি নেই। কেননা এই পাকিস্তান টিম বর্তমান টিম ইন্ডিয়ার সাথে কোনোভাবেই পেরে উঠছে না। সেক্ষেত্রে তাদের যেই ক্রিকেটের ঐতিহ্য, ভারত পাকিস্তান যেই রাইভাল, সেটা আসলে এখন শেষ হয়ে গিয়েছে, এটাই এখন বলা যায়। কেননা গ্রুপ স্টেজের যেই ম্যাচ সেখানেও আসলে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তাই পায়নি এবং আজকে তো সুপার ফোরের ম্যাচেও হেসে খেলেই ব্যাটিংটা করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে তারা যেই রানটা সংগ্রহ করেছে প্রথম ইনিংসে, এটা আসলে যে কোনো দলের বিপক্ষে ম্যাচ উইনিং একটা পারফরমেন্স বলাই যায়। কিন্তু প্রতিপক্ষ যখন টিম ইন্ডিয়া, সেখানে আপনার 200 রানও আসলে সেফ না। সেক্ষেত্রে 172 রানের টার্গেট, টিম ইন্ডিয়া আসলে হেসে খেলেই জিতেছে। এই ম্যাচে আসলে কে কী রকমের পারফরমেন্স করলো সেটা আসলে একটু দেখে আসি, এরপরেই না হয় বাকি কথা বলা যাবে। গ্রুপ স্টেজের ম্যাচে পাকিস্তান যা তা একটা ব্যাটিং করলেও আজকে সুপার ফোরের ম্যাচে তারা কিন্তু ব্যাটিংটা মোটামুটি ঠিকঠাকই করেছে। সেক্ষেত্রে ফাকার জামানকে আজকে ওপেনিংয়ে নিয়ে এসেছে টিম পাকিস্তান। সেক্ষেত্রে অনেক দিন পর ওপেনিংয়ে সুযোগ পেয়ে ফাকার জামানের শুরুটা আসলে চমৎকারই ছিল, কিন্তু বিতর্কিত সেই ক্যাচ আউট কিপারের হাতে, এটাতেই আসলে ফাকার জামানের যে ছোট্ট ইনিংস সেটার আসলে সমাপ্তি ঘটে। 9 বলে 15 রানের যে ইনিংসটা 3-4-এর মাধ্যমে, তার ইনিংসটা আসলে ওই বিতর্কিত ক্যাচটার মাধ্যমে সমাপ্তি ঘটে। তবে ফাকার জামানের আউটের পরে পাকিস্তানের দুই ব্যাটার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব খুব ভালোভাবেই ব্যাটিংয়ের হালটা ধরেছিলেন। সেক্ষেত্রে প্রথম 10 ওভারে তারা 90 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তবে এরপরেই পাকিস্তানের ব্যাটিংয়ের বেহাল দশা শুরু হয়ে যায়, কেননা যেখানে রানটা 180 বা 190 হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে সেই রানটা পাকিস্তানের 172 রানে গিয়ে পৌঁছায়। প্রথম 10 ওভারে যেখানে পাকিস্তান 90 রান সংগ্রহ করে, সাইম আইয়ুবের আউটের পরে পাকিস্তানের সেই ব্যাটিংটা আসলে খেই হারিয়ে ফেলে। সেক্ষেত্রে দ্বিতীয় 10 ওভারে তারা সংগ্রহ করে মাত্র 81 রান। তবে শেষ দিকে ফাহিম আশরাফ এবং ক্যাপ্টেন সালমান আলী আগার যেই পার্টনারশিপ, সেটাই আসলে পাকিস্তানকে 171 রানের যে সংগ্রহ সেই পর্যন্ত নিয়ে যায়। তবে তারা যদি আসলে এই ফিনিশিংটা না দিতে পারতো, সেক্ষেত্রে পাকিস্তান হয়তোবা 150 স্কোরের ভেতরেই অল আউট হয়ে যেত। গ্রুপ স্টেজের ম্যাচে যেখানে পাকিস্তানের ব্যাটাররা ইন্ডিয়ার স্পিনারদের সামলাতেই পারেনি, আজকে কিন্তু সেখানে তারা এসে আসলে ভারতের যে স্পিনাররা রয়েছেন তাদেরকে মোটামুটি ভালোভাবেই সামলে নিয়েছেন এবং বুমরাকেও আসলে খুব ভালোভাবেই সামলে নিয়েছেন। সেটা আসলে জাসপ্রীত বুমরার যে ইকোনমি রেটটা রয়েছে সেটা দেখলেও আসলে স্পষ্ট হওয়া যায়। 11-র উপরে জাসপ্রীত বুমরা আজকে রান খরচ করেছেন। তবে একমাত্র শিবম দুবেই আজকে টিম ইন্ডিয়ার বোলিং লাইনে সফল ছিলেন। সেক্ষেত্রে 8 ইকোনমি রেটে বল করে তিনি আসলে 2টি উইকেট সংগ্রহ করেছিলেন। তবে এই 172 রানের টার্গেটটা চেস করতে ইন্ডিয়ার বিন্দুমাত্র সমস্যা হয়নি, কেননা অভিষেক শর্মা এবং শুভমান গিলের যেই পার্টনারশিপ 105 রানের, সেই পার্টনারশিপটাই আসলে ভারত এই ম্যাচটা ইজিলি জয় করে ফেলেছে। অভিষেক শর্মা এবং শুভমান গিলের এই 105 রানের যেই পার্টনারশিপ মাত্র 59 বলে, এই রানের উপরে আসলে ভর করেই তারা বাকি রানটা সংগ্রহ করে ফেলেছে, বিন্দুমাত্র তাদেরকে ব্যাক পেতে হয়নি। তবে অভিষেক শর্মা এবং শুভমান গিলের 105 রানের পার্টনারশিপটা ভেঙে যায় শুভমান গিলের আউটের কারণে। সেক্ষেত্রে শুভমান গিল আউট হওয়ার পরে ব্যাটিংয়ে নেমে আসেন সূর্যা কুমার ইয়াদব, কিন্তু তিনিও আসলে 0 রান করে সাজঘরে ফিরেন। সেক্ষেত্রে ভারতের যেই ব্যাটিংটা ছিল সেটা আসলে কিছুটা হলেও ধীরগতির হয়ে যায়, কিন্তু তাও ভারত আসলে ইজিলি এই ম্যাচটা জয় করে ফেলেছে। শুভমান গিল 8টি চারের মাধ্যমে 47 রান করে আউট হয়। সেক্ষেত্রে শুভমান গিল 50টা কমপ্লিট করতে না পারলেও অভিষেক শর্মা কিন্তু আজকে ঠিকই 50 করে ফেলেছেন। 74 রান করেছেন তার 5টি বিশাল ছক্কা এবং 6টি চারের মাধ্যমে। অভিষেক শর্মা এমন একজন ব্যাটসম্যান, টি-20তে তাকে নিয়ে আসলে কথা না বললেই নয়, কেননা বিগত যেই এই গ্রুপ স্টেজের ম্যাচগুলো এশিয়া কাপে তিনি আসলে যেই ইম্প্যাক্টফুল ইনিংসগুলো খেলেছেন, 50 না হলেও প্রত্যেকটা ইনিংস আসলে তার 190 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ইভেন আজকেও তিনি 189 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই 74 রান সংগ্রহ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ইন্ডিয়ান টিমে আইপিএল থেকে যে চমৎকার কিছু ব্যাটসম্যান উঠে এসেছেন, সেটা আসলে তাদের এই ব্যাটিং লাইন আপটা দেখলেই আসলে আপনি স্পষ্ট হবেন। তবে পাকিস্তানের বোলিং লাইন আপে ফাহিম আশরাফ এবং হারিস রৌফ ছাড়া বাকি সবাই মলিন ছিলেন, কেননা ফাহিম আশরাফ 7 ইকোনমিতে বোলিং করেছেন, 1টি উইকেট সংগ্রহ করেছেন এবং হারিস রৌফ 2টি উইকেট সংগ্রহ করেছেন। ইকোনমি রেটটাও ছিল চমৎকার 6 করে।
তবে এই ম্যাচে ভারতের ফিল্ডারদের কাছ থেকে এভাবে ফিল্ডিং কেউই আশা করেনি, কেননা 4টি ক্যাচ মিস করেছেন টিম ইন্ডিয়ার ফিল্ডাররা। তবে টিম ইন্ডিয়ার কাছ থেকে আজকে আসলে ক্যাচ মিসের মহড়া দেখা গিয়েছে, কেননা 4টি ক্যাচ মিস করেছেন। সেক্ষেত্রে 172 রানের যে টার্গেট সেটা আসলে হয়তোবা নাও হতে পারতো যদি এই 4টি ক্যাচ তারা আসলে মিস না করতো। তবে সব তর্ক বিতর্কর পরেও আসলে ভারত এই ম্যাচটা জিতে ফেলেছে। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের যে চিরদ্বৈরথ এটা আসলে সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, কেননা মাঠের যে পারফরমেন্স সেখানে আসলে এই টিম ইন্ডিয়ার কাছাকাছি বিন্দুমাত্র যেতে পারেনি পাকিস্তান। সেক্ষেত্রে তাদের যে বিতর্ক তর্ক সবগুলোই আসলে আলোচনা উত্তেজনা সবই আসলে সোশ্যাল মিডিয়ায় এবং মাঠের বাইরেই এখন পর্যন্ত চলমান, কেননা ভারতের কাছে যেই গোহারা হেরেছে টিম পাকিস্তান তাতে আসলে তাদের যে চিরদ্বৈরথ সেটা আসলে মলিন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারত পাকিস্তান ম্যাচ মানেই চির উত্তেজনা উন্মাদনা, চির প্রতিদ্বন্দ্বিতা, রাইভাল ম্যাচ। সেই ঐতিহ্য এখন আর ভারত পাকিস্তানের ম্যাচে নেই, কেননা এখন এই পাকিস্তান টিম ভারতের কাছে আসলে পাত্তাই পায় না। সেক্ষেত্রে সেই উত্তেজনা এখন আসলে সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ। একটা সময় ভারত পাকিস্তানের ম্যাচ মানে পাকিস্তানের বোলিং এবং ভারতের ব্যাটিংয়ের যে যুদ্ধ, এবং পাকিস্তান যখন প্রথম স্পেলে বোলিং করত ভারতের ব্যাটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তো। সেই ভারত পাকিস্তানের ম্যাচে আসলে পাকিস্তানের বোলাররা শুরু থেকেই আসলে এখন মার খায়, বিন্দুমাত্র পাত্তা পায় না। তাই অনায়াসেই বলা যায় এই ভারত পাকিস্তানের ম্যাচ আসলে সেই বর্ণিল সময়টা হারিয়ে ফেলেছে। এখন আর সেই উন্মাদনা মাঠের পারফরমেন্সে ভারত পাকিস্তানের ম্যাচে নেই। আপনার কি মনে হয় এই ভারত পাকিস্তানের ম্যাচে সেই উত্তেজনা কি এখনও রয়েছে, নাকি সবকিছুই মাঠের বাইরে সীমাবদ্ধ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।